আমরা চলে যাচ্ছি এর পরের বক্তৃতায়। আর এবারে বিনীতভাবে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মোহাম্মদ সালাউদ্দিন মিয়াজি এমপিকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আসুন করতালির মাধ্যমে আমন্ত্রণ জানাই আমাদের ঝিনেদার আরও একজন গর্ব মোহাম্মদ সালাউদ্দিন মিয়াজি এমপিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। 40 বছর পূর্তির আজকের এই ঝিনাইদহ সমিতির আয়োজনের সম্মানিত সভাপতি জনাব নাসের শাহরিয়ার জাহিদে এমপি, যিনি আমার একজন আইডল, আদর্শ পুরুষ হিসাবে ছোটবেলা থেকেই যাকে দেখে এসেছি ক্যাডেট কলেজ জীবন থেকে। আমি নিজেও ঝিনাইদহ ক্যাডেট কলেজের একজন ছাত্র। আজকের এই আয়োজনের মধ্যমণি প্রধান অতিথি আমাদের ঝিনাইদহের গর্ব বিচারপতি জনাব মোহাম্মদ আলী রেজা। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে, আমি যাকে চাচা বলে সম্বোধন করি কারণ আমার বাবার সাথে তারা রাজনীতি করেছেন, নায়েব আলী জোয়াদ্দার এমপি। আছেন আমার বড় বোন, তাকে বোন হিসাবেই বলি, ছোট নামে ডাকি কল্পনা আপা, পারভিন জামান কল্পনা এমপি। উপস্থিত আছেন ঝিনাইদহবাসী, বিভিন্ন ক্ষেত্রে এক একজন এক এক জায়গায় প্রতিষ্ঠিত হয়, অবসরপ্রাপ্ত অথবা চাকরিরত বা ব্যবসায় আছেন। সবাইকে আমার প্রাণঢালা শুভেচ্ছা এবং সালাম জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে আপনাদের কাছে তত পরিচিত নই, কারণ আমি আমার জীবনের স্বর্ণ যুগটুকু কাটিয়েছি বন্দি জীবনে। প্রথমে বন্দি হয়েছি ক্লাস 7-এ, 6 বছর ক্যাডেট কলেজে, মেশার সুযোগ পাইনি। তারপরে বন্দি হয়েছি 37 বছর এই বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট নামে এই কারাগারে। কিন্তু মাটি আর মানুষের সাথে আমার যোগাযোগ আমার বাবা অ্যাডভোকেট মঈনুদ্দিন মিয়াজি এমপির মতোই আমার অন্তরের অন্তঃস্থলে সবসময় জেগেছিল, সবসময় পতিত ছিল, কিন্তু হয়তোবা সেটা প্রকাশ করার সুযোগ পাইনি। আজকে তাই এত বড় একটা সমাগমে, যেখানে ঝিনাইদহবাসীর সবাই এখানে আগত আছেন, বিভিন্ন শ্রেণী, বিভিন্ন পেশার বিজ্ঞ এবং অভিজ্ঞ এবং বর্ণাঢ্য মানুষগুলো যারা আছেন, তাদের সামনে কথা বলতে পেরে আমি মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আর সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমি সংক্ষিপ্ত আকারে কিছু প্রস্তাবনা রাখব, আমার কিছু বিশ্লেষণ রাখব, সেগুলো দয়া করে একটু শোনার চেষ্টা করবেন। প্রথমেই যে জিনিসটা বলতে চাই, উন্নয়ন বলতে আমরা শুধু অবকাঠামোগত উন্নয়নের কথা বলি, রেলপথ, সড়কপথ, বিল্ডিং, মাদ্রাসা, স্কুল ইত্যাদি ইত্যাদি, কিন্তু সফটওয়্যারটা কোথায়? এগুলো ব্যবহার করবে কে? এগুলো পরিচালনা করবে কে? এখান থেকে কি প্রোডাক্ট বের হবে, সেগুলো নিয়ে আমরা খুব কম চিন্তা করি। তার প্রথমটাই হলো শিক্ষা। এই শিক্ষার সাথে সম্পৃক্ত আমি স্কুল বিল্ডিং করব, আমি টেকনিক্যাল এডুকেশন দিব, কিন্তু সেই শিক্ষা ব্যবস্থাটা সমগ্র ঝিনাইদহে কি অবস্থায় পড়ে রয়েছে সেগুলো আমরা চিন্তা করি না। তাই আমি উদাত্ত আহ্বান জানাবো, ঢাকায় বসে বা যেখানেই আছি না কেন, আমরা প্রথমেই এই মহেশপুর, কোটচাঁদপুর শুধু নয়, 4টা উপজেলা নয়, আমাদের সন্তানরা কিন্তু আবার ঢাকাতে এসেও পড়ছে। আমাদের সন্তানদেরকে আমরা যদি সুশিক্ষিত এবং যোগ্য নাগরিক করে তুলতে পারি, তাহলেই কিন্তু ঝিনাইদহের উন্নয়নটা নিশ্চিত হবে। সেই সাথে সমগ্র বাংলাদেশেই ঝিনাইদহ জেলার কৃতি সন্তানদের কৃতিত্বের যে রেখা, উজ্জ্বল রেখাগুলো আবির্ভূত হবে। তাই আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, এই সমিতির প্রথম লক্ষ্য হওয়া উচিত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষাঙ্গন, এগুলোকে 1 নম্বর এজেন্ডাতে নিয়ে আসা হোক। কিভাবে যখনই বলবো তখন বেশ কিছু রিকমেন্ডেশন আমার কাছে চলে আসে। চলুন আমরা ঢাকাবাসী গ্রামে ফিরে যাই, ফিজিক্যালি যেতে হবে না, এই মোবাইল দিয়েই থাকবো। আমরা নিশ্চিত করি ওই ম্যানেজমেন্ট কমিটিতে যেন আলোকিত মানুষ আসে। কই, আমরা তো ভাবছি না। একেবারেই অন্ধকারচ্ছন্ন মানুষগুলো ওই ম্যানেজমেন্ট কমিটিতে ঢুকে নিয়োগ বাণিজ্য করে অযোগ্য লোকগুলোকে ওখানে দিয়ে ধ্বংস করে দিচ্ছে এই সমাজকে। তার মানে কি হলো? এটা কিন্তু করতে কোনো টাকা লাগে না, এটা করতে কোনো কিচ্ছু লাগে না, সদিচ্ছার শুধু দরকার আমাদের। ঠিক একইভাবে
আমাদের যে সমস্ত সন্তানগুলো ওখানে লেখাপড়া করছে তাদের শিক্ষা কারিকুলাম, ওই শিক্ষকদের যোগ্যতা, ওই শিক্ষকদের ডেভেলপমেন্ট, ওই অভিভাবকদের যে ডেভেলপমেন্ট হওয়া উচিত চিন্তা চেতনায়, ধ্যান ধারণায়, চাল চলন, কথাবার্তায়, ওই সমাজের যে উন্নয়ন দরকার সেগুলো কিন্তু নিশ্চিত করতে হবে। এবং সেইটা নিশ্চিত করার মধ্য দিয়েই কিন্তু আমরা সেই যোগ্য সন্তানটাকে, সোনার ছেলেটাকে, সোনার মেয়েটাকে পেতে পারি। একইভাবে উচ্চ শিক্ষায় যারা এখানে আসছে তাদের কি কোনো খোঁজ রাখি আমরা? এই ঢাকা শহরে কত দরিদ্র ছাত্র, কত ছাত্রী, কত অর্থাভাবে অনেক কিছুই করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, কিন্তু ওই ছাত্রছাত্রী, কৃতি ছাত্রীদেরকে সামান্যতম একটা নার্সিং করলে হয়তোবা তারা আরও অনেক বড় আলোকিত মানুষ হিসাবে নিজেদেরকে বিকাশ করতে পারে। সেখানেও কিন্তু এই ঝিনাইদহ সমিতির অনেক অনেক কিছু করার রয়েছে, এ বিষয়টাও আমরা লক্ষ্য করতে পারি। তো এই রিকমেন্ডেশনটার মধ্য দিয়ে আমি যেটা বলতে চাই সেটা হলো, আমরা এখানে যারা আছি এক একজন এক এক ক্ষেত্রে কিন্তু বিচরণ করে অভিজ্ঞতার সঞ্চয় করেছি। রিটায়ার্ড করি আর চাকরিরত অবস্থায় থাকি অথবা ব্যবসায় থাকি, এক একজনের মন, মনন এবং দক্ষতা এবং জ্ঞান এক একটা পরিধিতে বিকশিত হয়ে আছে। তাদেরকে নিয়ে আমরা যদি সাব কমিটি করি তাহলেই কিন্তু, হ্যাঁ, অবকাঠামোগত উন্নয়ন এই কমিটিটা দেখবে, শিক্ষা নিয়ে এটা দেখবে, কৃষি নিয়ে তারা দেখবে, আমাদের মানব সম্পদের উন্নয়ন নিয়ে এই দেখবে, তাহলে হয়তো বা আমরা মোর ফোকাসড এক একটা কমিটি করে, টাস্ক ফোর্স করে আমরা এগিয়ে যেতে পারবো সমগ্র ঝিনাইদহবাসীটাকে আলোকিত করার জন্য। তাই আমার রিকমেন্ডেশন থাকবে সভাপতির প্রতি, আমরা যদি এইভাবে ভাগ ভাগ করে নেই দায়িত্বগুলো তাহলে বোধহয় সুন্দরভাবে আমরা এগিয়ে যেতে পারবো। নেক্সট বিষয়টা যেটা বলতে চাচ্ছি, শিক্ষার পরে দ্বিতীয় যেটা, স্বাস্থ্য। স্বাস্থ্যই সকল সুখের মূল শুধু নয়, এই স্বাস্থ্য যদি ঠিক না থাকে ভবিষ্যৎ প্রজন্ম কি করে সুশিক্ষায় শিক্ষিত হবে, কি করে তারা যোগ্য নাগরিক হবে? অথচ আজকাল কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে আমার উপজেলা লেভেলের যে সমস্ত হাসপাতাল, জেলা লেভেলের যে সমস্ত হাসপাতাল, সেগুলো কি দুরবস্থায় পড়ে রয়েছে। এখানে বসে আছি আমরা, প্রত্যেকটা বিসিএস ক্যাডারের প্রত্যেকটা উইংয়ের সব অফিসাররা এখানে, কিন্তু কারো ভিতরে কোনো যোগাযোগ নেই। একটু আগে আমার মহেশপুরের আমাদের একজন কৃতি সন্তান বলে গেলেন, আমি নাম নিচ্ছি না, উনি হয়তো বিব্রত বোধ করতে পারেন, যে স্যার আপনি সেদিন এসেছিলেন, এসে একটা ডিও লেটার দিয়েছিলেন, আমাকে দায়িত্ব দিয়েছিলেন আপনার মহেশপুর কোটচাঁদপুরের জন্য একটা বিশেষ বরাদ্দের। আলহামদুলিল্লাহ, আমরা 50 লক্ষ টাকা চেয়েছিলাম, আলটিমেটলি 40 লক্ষ টাকার বিশেষ বরাদ্দ এসছে। অসাধারণ। এরকম সবাই যদি আমরা চেষ্টা করতে থাকি বিভিন্ন জায়গায়, তাহলে এই ঝিনাইদহ জেলায় বিশেষ বরাদ্দ পাওয়াটা কোনো রকম সমস্যা হবে না। ঠিক একইভাবে শিক্ষা, স্বাস্থ্য, এই স্বাস্থ্যক্ষেত্রে হাসপাতালগুলোতে এখন নাই নার্স, নাই ডাক্তার, নাই বেড, নাই চিকিৎসার যন্ত্রপাতি, না আছে ওষুধপত্র, ইত্যাদি ইত্যাদি। এগুলো নিয়েও কাজ করার অনেক অনেক সুযোগ রয়েছে। এটা তো গেল গ্রামগঞ্জের কথা, উপজেলায় কথা, জেলার কথা। ঢাকায় কি অবস্থা? ঢাকায় যে সমস্ত অসহায় মানুষগুলো এসে বারান্দায় বারান্দায় ঘুরে বেড়াচ্ছে, তাদের খোঁজ কে রাখছে? আমরা কি একজনও রাখছি? আল্লাহ পাক তো আমাদেরকে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছে। গতকালকেই আমার এলাকার মানুষ যখন আমাকে এসে বলল, আমরা চারজন মানুষ এসেছি, আমার বাবা স্ট্রোক করেছে, আমাকে এখন ঢাকা হাসপাতাল থেকে নিয়ে এসে, মেডিকেল কলেজ থেকে নিয়ে এসে আর একটা নিউরোসার্জারি এক জায়গায় আসতে হবে কারণ তার ব্রেনে সমস্যা হয়েছে, আমি ওখানে কোনো বেড পাচ্ছি না, ইত্যাদি ইত্যাদি। এই সমস্যাগুলোই হবে মানবিক সমস্যা, প্রকৃত মানুষকে সহযোগিতা করার একটা সমস্যা। সেক্ষেত্রেও স্বাস্থ্যগত দিক থেকে আমরা ঢাকা বেসডও কিছু করতে পারি, আবার লোকাল বেসও করতে পারি। আসি কৃষিতে। কৃষি নির্ভর আমাদের এই পুরো ঝিনাইদহ জেলা, উদ্বৃত্ত জেলা, খাদ্য, শস্য, ফল, মূল অনেক কিছুতেই। কিন্তু কোথায় সেই কৃষি প্রক্রিয়াজাতকরণ কলকারখানাগুলো? আছে কি একটাও? নেই। সব কলকারখানাগুলোর নামে যেগুলো আছে অল্প কয়েকটা সামান্য কিছু, যার জন্য আমাদের কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। তাদের সেই সম্পদ যেটা উৎপাদন করছে সেখানে আরও মূল্য সংযোজন না হওয়ার কারণে তাদের অনেক ফলই একেবারেই বিক্রিও করতে পারছে না ঠিক মতো। তো সেই জন্য শিল্প কলকারখানার করতে গেলে আমাদের যা যা করণীয় দরকার, এখানে মহুল ভাই সহ এখানে অনেক বিজনেসম্যান রয়েছে, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, চলুন এই কুটির শিল্প নামে
ছোট ছোট শিল্প কারখানা আমরা আমাদের ইউনিয়ন ভিত্তিক, উপজেলা ভিত্তিক যদি কিছুটা বিনিয়োগ করি, তাহলে দেখা যাবে কৃষকরা কর্মসংস্থান পাবে, তারা হয়তো কাজ করতে পারবে। এটাও আমার আর একটা রিকমেন্ডেশন। লাস্ট রিকমেন্ডেশন যেটা, সেটা হলো জলবায়ু পরিবর্তনের সাথে সাথে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, এই পৃথিবীও বসবাস অযোগ্য হয়ে যাচ্ছে। তাহলে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা কি করে গেলাম, কি রেখে গেলাম, এগুলো নিয়েও ভাবতে হবে। ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমরা নিজেরা যেন ওয়েস্ট জেনারেট না করি, আমরা যেন জিরো ওয়েস্ট কনসেপ্টে চলে যাই, আমরা সবাই যেন সবুজ মানুষের রূপান্তর হতে পারি, আমরা যেন সবুজ এনার্জি থেকে সব কিছুকে সবুজ করে ফেলতে পারি। সেদিকেও আমি সবাইকে সচেতন করার জন্য, রিকমেন্ড করার জন্য আমি রিকমেন্ড করে যাচ্ছি। যাই হোক, আমি অনেক সময় নিয়ে ফেললাম, আমি ক্ষমা চাচ্ছি হাত জোর করে আপনাদের কাছে আর মঞ্চ উপবিষ্ট সবার কাছে। আমি পরিশেষে এটুকুই বলতে চাই, আমি কোরআন শরীফ চেয়ে কসম খেয়েছিলাম যখন সেনা অফিসার হিসাবে কমিশন পাই, যে এদেশের জন্য, এদেশের মানুষের জন্য, তাদের নিরাপত্তার জন্য, এই দেশ রক্ষা করার জন্য নিজের জীবন বাজি রেখে রক্ত উৎসর্গ করে আমি দেশের সেবা করব ইনশাআল্লাহ। ঠিক সেই একই কোরআনিক শপথ নিয়ে আজ রাজনৈতিক পরিবেশে আল্লাহ পাক আমাকে যে সুযোগ দিয়েছে, এতটুকু বলতে পারি, শুধু আমার কনস্টিটিউশন না, মহেশপুর কোটচাঁদপুর না, শুধু ঝিনাইদহ ডিস্ট্রিক্ট না, এই মহেশপুর কোটচাঁদপুর এবং ঝিনাইদহ ডিস্ট্রিক্টের মাধ্যমে সমগ্র বাংলাদেশ গড়ার জন্য আমি নিজেকে উৎসর্গ করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি এবং যোগাযোগ, কোলাবোরেশন, কোঅপারেশন, কানেক্টিভিটি, এটার মধ্য দিয়েই আমরা এই সমিতিটাকে আরও যুগোপযোগী, আরও সুন্দর করে যদি করতে পারি, তাহলে আজকের এই আয়োজনের সার্থকটা হবে। এখানে আসলাম, কথা বললাম, গল্প করলাম, পরিচিত হলাম, সুন্দর সময় কাটালাম, সেটা তো আছেই, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের কাজের এই ধারাটা যেন আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার কাছে আমি দোয়া চেয়ে আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এতক্ষণ কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।